আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনেছিলাম নদিয়ার এক প্রত্যন্ত গ্রামের এক বৃদ্ধ মানুষের কাছ থেকে। লোকটার নাম ছিল অমল কাকা। প্রথমে আমি বিশ্বাস করিনি, কারণ এই যুগে দাঁড়িয়ে ভূত প্রেত অশরীরী এসব নিয়ে বিশ্বাস করা একটু কঠিনই। কিন্তু যেদিন আমি নিজের চোখে সেই গ্রামের শ্মশানের পাশের ভাঙ্গা মন্দিরটা দেখলাম, যেদিন গভীর রাতে শুনলাম অদ্ভুত ঘণ্টার শব্দ, আর যেদিন গ্রামের মানুষজনের চোখে একই আতঙ্ক দেখলাম, সেদিন থেকে আমার বিশ্বাস বদলে যায়। ঘটনাটা শুরু হয় প্রায় 15 বছর আগে। নদিয়ার সীমান্ত ঘেঁষা একটা ছোট্ট গ্রাম বড় কালীতলা। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা সরু কাঁচা রাস্তা। সন্ধ্যার পর পুরো এলাকা এমন অন্ধকার হয়ে যেত যেন কেউ আকাশ থেকে আলো চুরি করে নিয়ে গেছে। গ্রামের এক পাশে ছিল একটা পুরনো শ্মশান। সেই শ্মশানের ঠিক পেছনে ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল এক ভাঙাচোরা কালীবাড়ি। আর সেই কালীবাড়িতেই থাকত মনসের বাবা। কেউ জানত না তার আসল নাম কি। কেউ বলতো সে নাকি একসময় তান্ত্রিক ছিল, কেউ বলতো সে মানুষই না, আবার কেউ বলতো বহু বছর আগে সে মারা গেছে। কিন্তু এরপরও প্রতি অমাবস্যায় তাকে দেখা যায়। গ্রামের বাচ্চারা সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যেত না, এমনকি বড়রাও একা একা যাওয়ার সাহস পেত না। কারণ যে একবার মনসের বাবার নাম নিয়ে মজা করেছে, তার জীবনে নাকি ভয়ঙ্কর কিছু না কিছু ঘটেছেই। আমি তখন কলেজে পড়ি। ছুটিতে মামার বাড়ি গিয়েছিলাম বড় কালীতলায়। গ্রামে পৌঁছেই একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। সন্ধ্যা নামার আগে সবাই বাড়ির দরজা জানালা বন্ধ করে দেয়। কেউ বাইরে থাকে না। চায়ের দোকান 8টার মধ্যে বন্ধ, যেন রাত নামার সঙ্গে সঙ্গে পুরো গ্রামটা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে থাকে কোনো অজানা কিছুর জন্য। প্রথম দিন এসব দেখে আমি হেসেছিলাম, মনে হয়েছিল গ্রামের মানুষের কুসংস্কার। কিন্তু দ্বিতীয় দিন রাতেই আমার হাসি মিলিয়ে যায়। সেদিন রাত প্রায় 12:30। প্রচণ্ড গরম পড়েছিল, বিদ্যুৎও ছিল না। বসে ফোনে গান শুনেছিলাম। হঠাৎ দূর থেকে একটা ঘণ্টার শব্দ ভেসে এলো, টুং টুং টুং। প্রথমে ভাবলাম মন্দিরের ঘণ্টা, কিন্তু তারপর খেয়াল করলাম এত রাতে কোন মন্দিরে ঘণ্টা বাজবে। শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল, আর সেই সঙ্গে ভেসে আসছিল একটা অদ্ভুত মন্ত্রপাঠের আওয়াজ। গলার স্বরটা এত কর্কশ ছিল যে শুনলেই গায়ে কাঁটা দিচ্ছিল। আমি উঠে দাঁড়াতেই দেখি মামা হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে। তিনি খুব নিচু গলায় বললেন, ভিতরে যা, এখনই। আমি অবাক হয়ে বললাম, কেন, বাইরে কে আছে? মামা আমার হাত চেপে ধরে বললেন, কথা বলিস না, আলো নিভিয়ে দরজা বন্ধ কর। তার গলার কাঁপুনি দেখে আমি আর প্রশ্ন করিনি। দরজা বন্ধ করে আমরা নিঃশব্দে বসে রইলাম। বাইরে তখনও ঘণ্টার শব্দ। তারপর হঠাৎ মনে হল কেউ যেন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ধূপ ধূপ ধূপ। কারো হাতার শব্দ, ভারী পায়ের শব্দ, যেন কেউ খালি পায়ে ভিজে মাটির উপর দিয়ে হাঁটছে। আমার বুকের ভেতর ধক ধক করছিল। হঠাৎ জানালা ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল। লম্বা চুল, কাঁধে জটা, আর গায়ে লাল কাপড়। ছায়াটা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তাই ধীরে ধীরে এগিয়ে গেল রাস্তার দিকে। শব্দটা মিলিয়ে যাওয়ার পরও আমরা কেউ কথা বলিনি। প্রায় 10 মিনিট পরে মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ আবার বেরিয়েছে। আমি বললাম, কে? মামা কিছুক্ষণ চুপ থেকে ফিসফিস করে বললেন, মনসের বাবা। সেই রাতেই প্রথম আমি এই নামটা শুনে। পরদিন সকালেই আমি গ্রামের চায়ের দোকানে গেলাম। দোকানে কয়েকজন বৃদ্ধ বসেছিল।
আমি মজা করে বললাম, কাল রাতে নাকি মুন্সের বাবা এসেছিল। আমার কথা শুনে দোকানের সবাই চুপ হয়ে গেল। যে লোকটা চা বানাচ্ছিল তার হাত পর্যন্ত থেমে গেল। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর এক বৃদ্ধ ধীরে ধীরে বললেন, ওর নাম নিয়ে মজা করবি না বাবা। এই গ্রামে যারা করেছে তাদের কপালে ভালো কিছু জোটেনি। আমি হেসে বললাম, আচ্ছা সত্যি করে বলুন তো, এই মুন্সের বাবা আসলে কে? বৃদ্ধ লোকটা চুপচাপ একটা বিড়ি ধরালেন। তারপর ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, প্রায় 40 বছর আগে এই গ্রামে একজন তান্ত্রিক এসেছিল। লোকটা নাকি খুব শক্তিশালী ছিল। কেউ বলতো সে মৃত মানুষের আত্মার সঙ্গে কথা বলতে পারত, কেউ বলতো সে শ্মশানে সাধনা করত। প্রথম দিকে গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ সে নাকি অসুখ সারিয়ে দিত, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিত। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু হয়। গ্রামের গরু হারিয়ে যেতে লাগল, মাঝরাতে শিশু কান্দত। কেউ কেউ বলতো তারা নাকি শ্মশানের দিক থেকে আগুনের গোলা উড়ে যেতে দেখেছে। তারপর একদিন গ্রামের এক কিশোর নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার দেহ পাওয়া যায় শ্মশানের পাশে। মুখে আতঙ্কের ছাপ জমেছিল। লাল সিন্দুর দিয়ে আঁকা ছিল অদ্ভুত সব চিহ্ন। পিছে তারপর থেকেই সবাই তান্ত্রিকটাকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু কেউ তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়নি, কারণ রাতের বেলা নাকি তার চোখ লাল হয়ে যেত, আর যে তার দিকে তাকাত সে অসুস্থ হয়ে পড়ত। এক অমাবস্যার রাতে গ্রামের কয়েকজন যুবক মিলে তাকে ধরতে যায়, কিন্তু পরদিন সকালে দেখা যায় সেই যুবকদের একজন পাগল হয়ে গেছে আর বাকি দুজন নিখোঁজ। শুধু শ্মশানের পাশে পড়েছিল তাদের রক্তমাখা গামছা। পিছে তারপর একদিন হঠাৎ তান্ত্রিকটা উধাও হয়ে যায়। কেউ তাকে আর দেখেনি, কিন্তু সেই থেকেই প্রতি অমাবস্যায় গ্রামের মানুষ ঘণ্টার শব্দ শুনতে পায়। আর কেউ কেউ দাবি করে তারা নাকি জঙ্গলের ভেতর আগুনের আলো দেখতে পায়। পিছে বৃদ্ধ লোকটা কথা শেষ করে খুব নিচু গলায় বললেন, ও মরেনি বাবা, ও এখনো আছে। পিছে আমি এসব শুনে ভয় পেলেও পুরোপুরি বিশ্বাস করিনি। কিন্তু সেদিন বিকেলে একটা ঘটনা ঘটল যেটা আমাকে ভাবিয়ে তুলেছিল। পিছে আমি আর গ্রামের এক ছেলে রবি মিলে জঙ্গলের দিকে হাঁটতে বেরিয়েছিলাম। রবি আমারই বয়সী, খুব হাসিখুশি ছেলে, কিন্তু জঙ্গলের রাস্তার কাছে যেতেই ওর মুখ বদলে গেল। সে বলল, এর বেশি যাব না। পিছে আমি বললাম, কেন, ভয় পাচ্ছিস? রবি গম্ভীর গলায় বলল, তুমি শহরের মানুষ, এসব বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমি হেসে বললাম, কি দেখেছিস? রবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 2 বছর আগে আমার কাকা রাতে বাড়ি ফিরছিল। শ্মশানের রাস্তা দিয়ে আসার সময় সে দেখে একটা লোক মাটির উপর বসে আছে, মাথা নিচু, চারপাশে প্রদীপ জ্বলছে। কাকা ভেবেছিল কোনো সাধু হবে, তাই কাছে গিয়েছিল। তারপর লোকটা মাথা তুলেছিল। আমি বললাম, তারপর? রবির গলা শুকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, লোকটার মাথায় ছিল না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই আমরা দুজন একটা গন্ধ পেলাম, পোড়া ধূপ আর পচা মাটির মিশ্র গন্ধ। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আশেপাশের পাখির ডাক থেমে গেল। রবি আমার হাত শক্ত করে ধরে বলল, চলো, এখনই চলো। কিন্তু আমি কৌতূহলবশত সামনে তাকালাম, আর তখনই দেখি জঙ্গলের ভেতর একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, দূরে গাছের আড়ালে। ছায়াটা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না সেটা মানুষ নাকি অন্য কিছু, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল ছিল, যেন অন্ধকারের মধ্যে জ্বলছে।
হঠাৎ ছায়াটা একটু নড়ল, তারপর ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল। রবি আর এক মুহূর্ত দাঁড়ায়নি, আমাকে টেনে নিয়ে দৌড় দিল। আমরা গ্রামের রাস্তা পর্যন্ত এসে থামলাম। তখনও আমার বুক ধরফর করছিল। সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না, বারবার সেই চোখ দুটো মনে পড়ছিল। গভীর রাতে হঠাৎ বাইরে কুকুরের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। তারপরই আবার সেই ঘণ্টার শব্দ, টুং টুং টুং। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। পুরো রাস্তা ফাঁকা, কিন্তু কয়েক সেকেন্ড পর একটা জিনিস দেখে আমার গলা শুকিয়ে গেল। রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, লম্বা একটা মানুষ, মাথায় জটা, গায়ে ছাই মাখা, হাতে একটা ত্রিশূল। সে ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই বুঝলাম লোকটার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। লোকটা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল, তারপর খুব ধীরে হাত তুলল আমার জানালার দিকে। ঠিক তখনই আমার পেছন থেকে মামার গলা ভেসে এল, পিছনে ফিরে তাকাবি না। আমি চমকে উঠে পিছনে তাকাতেই মামা এসে জানালাটা জোরে বন্ধ করে দিলেন। তারপর একটা ছোট লাল কাপড়ে বাঁধা তাবিজ আমার হাতে দিলেন। তিনি বললেন, যাই শুনিস দরজা খুলবি না, আর কোনো ডাক শুনলেও সাড়া দিবি না। আমি কাপা গলায় বললাম, ওটা কে ছিল? মামা কোনো উত্তর দিলেন না, শুধু দরজার কাছে বসে রইলেন। তার চোখে এমন ভয় আমি আগে কখনো দেখিনি। বাইরে তখনও কুকুরের চিৎকার শোনা যাচ্ছিল, মাঝে মাঝে ঘণ্টার শব্দ ভেসে আসছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা চাপা হাসির আওয়াজ, যেন কেউ খুব দূর থেকে ফিসফিস করে হাসছে। সেই রাতটা আর ঘুম হয়নি। ভোরের আলো ফুটতেই গ্রামের মধ্যে আবার অদ্ভুত একটা অস্থিরতা শুরু হয়ে গেল। বাইরে মানুষের ফিসফাস, কুকুরের ডাকা, আর দূরে কোথাও এক মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি দরজা খুলে বাইরে বের হতেই দেখি রাস্তার ওপারে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, সবার মুখ গম্ভীর। আমি মামাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাতে আবার একজন মারা গেছে। আমার বুক ঢক করে উঠল। কে? নিতাই। নামটা শুনেই আমি চমকে উঠলাম। নিতাই কাকু ছিল খুব হাসি খুশি মানুষ। আগের দিন বিকেলেও তাকে দেখেছিলাম চায়ের দোকানে বসে গল্প করতে। এত তাড়াতাড়ি কিভাবে মারা গেল? আমি দৌড়ে লোকজনের সঙ্গে গেলাম নিতাই কাকুর বাড়িতে। বাড়ির উঠোনে ভিড় জমে গেছে, মহিলাদের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে আছে। আমি ভিড় ঠেলে সামনে গিয়ে যেই দৃশ্যটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। নিতাই কাকু মাটিতে শুয়ে আছে, তার চোখ দুটো সম্পূর্ণ খোলা, মুখে জমাট বাঁধা আতঙ্ক, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল তার গলার চারপাশে কালো আঙুলের দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। একজন বৃদ্ধ কাঁপা গলায় বললেন, ওর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আরেকজন বলল, তাহলে ঢুকলো কিভাবে? কেউ উত্তর দিল না। আমি খেয়াল করলাম ঘরের দরজার সামনে সিন্দুর দিয়ে একটা চিহ্ন আঁকা, ঠিক আগের দিনের সেই একই চিহ্ন, ত্রিশূলের মতো, কিন্তু পুরো ত্রিশূল না। হঠাৎ পেছন থেকে একটা মহিলা কান্দে কান্দে বলে উঠল, কাল রাতে ও ডাক শুনেছিল, আমি মানা করেছিলাম। সবাই সঙ্গে সঙ্গে চুপ করিয়ে দিল তাকে। আমার শরীরের ভেতর ঠান্ডা একটা অনুভূতি নেমে গেল। তাহলে সত্যিই কি কেউ নাম ধরে ডাকে? আর যদি সাড়া দেয় তাহলে মৃত্যু? আমি সব ভাবছি, এমন সময় গ্রামের মরল এসে হাজির হল। তার নাম ছিল হরিপদ মরল। লম্বা মানুষ, মুখভর্তি সাদা দাড়ি, কিন্তু আজ তাকে অস্বাভাবিক ভীত লাগছিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, আজ রাত থেকে কেউ ঘরের বাইরে বের হবে না,
সন্ধ্যার পর কেউ একা থাকবে না, আর কেউ যদি ঘণ্টার শব্দ শুনতে পাও সঙ্গে সঙ্গে দরজা জানালা বন্ধ করে দিবা। একজন যুবক হঠাৎ রেগে গিয়ে বলল, আর কতদিন এগুলো সহ করব? ও যদি মানুষ হয় তাহলে আজই গিয়ে ধরে আনব। মোড়ল তার দিকে এমনভাবে তাকালেন যে ছেলেটা চুপ করে গেল। তারপর খুব ধীরে বললেন, মানুষ হলে অনেক আগেই মারা যেত। চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। আমি সেদিন দুপুরে আবার রবির সঙ্গে দেখা করলাম। ও খুব চিন্তিত ছিল। আমি বললাম, তুই কি সত্যিই বিশ্বাস করিস এসব মুন্সের বাবার কাজ? রবি আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস না করে উপায় আছে। আমি বললাম, কেউ তো এসব করছে, হয়তো কোনো পাগল। রবি হঠাৎ থেমে গেল। তারপর খুব নিচু গলায় বলল, তুমি কি জানো আমার বাবাও ওর জন্য মারা গেছে? আমি অবাক হয়ে গেলাম। কিভাবে? রবি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলতে শুরু করল, প্রায় 7 বছর আগে এক অমাবস্যার রাতে রবির বাবা বাড়ি ফিরছিল। তখনও গ্রামের সবাই মুন্সের বাবার গল্প নিয়ে ভয়ে থাকত, কিন্তু রবির বাবা এসব বিশ্বাস করত না। সেদিন রাতেও সে নাকি মদ খেয়ে সবাইকে বলেছিল, ভূত টুট কিছু না, সব বাজে কথা। তারপর রাত প্রায় 12টার সময় সে একা বাড়ি ফিরছিল শ্মশানের রাস্তা দিয়ে। পরদিন সকালে তাকে পাওয়া যায় জঙ্গলের ভেতর, মাটিতে পড়েছিল, গিয়েছিল। আমি অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠলাম। রবি কাপা গলায় বলল, ওর মুখে তখনও একটা কথাই ছিল, ও আসছে, ও আসছে। তারপর থেকেই রবি বিশ্বাস করে গ্রামের মধ্যে সত্যিই কিছু আছে। সন্ধ্যার দিকে আকাশটা হঠাৎ কালো হয়ে গেল। প্রচণ্ড বাতাস শুরু হল। বাঁশঝাড়ের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছিল। মামা তখন দরজায় গঙ্গা জল ছিটাচ্ছিলেন। আমি বললাম, এইগুলো করলে সত্যিই কিছু হয়? মামা বললেন, বিশ্বাস থাকলে হয়। আমি আর কথা বাড়ালাম না। রাত নামতেই আবার পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। সেদিন আমি ঠিক করেছিলাম, যাই হোক জেগে থাকব। রাত প্রায় 1টা। হঠাৎ আবার সেই ঘণ্টার শব্দ, টুং টুং টুং। এইবার শব্দটা আগের চেয়ে অনেক কাছে। আমার বুক ধরফর করতে লাগল। তারপর ভেসে এলো মন্ত্রপাঠের আওয়াজ, ওম কালী মহাকালী। গলাটা কর্কশ, ভানা, যেন কোনো মৃত মানুষ কথা বলছে। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম। বাইরে পুরো রাস্তা কুয়াশায় ঢেকে গেছে, আর সেই কুয়াশার মাঝখানে একটা আলো, আগুনের মতো লাল আলো। আমি চোখ কুঁচকে তাকাতেই দেখি রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, মুন্সের বাবা। এই প্রথম আমি তাকে স্পষ্ট দেখলাম। গায়ে লাল কাপড়, পুরো শরীরে ছাই মাখা, কাঁধ পর্যন্ত জটা ঝুলছে, হাতে একটা খুলি, পুরো সাদা। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ধীরে ধীরে মন্ত্র পড়ছিল। তার চারপাশে যেন বাতাসও স্থির হয়ে গেছে। হঠাৎ সে থেমে গেল। তারপর খুব ধীরে মাথা ঘুরিয়ে আমার জানালার দিকে তাকাল। আমার বুকের ভেতর কেঁপে উঠল, কারণ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে জানে আমি তাকে দেখছি। হঠাৎ সে হাসল, একটা ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। তারপর হাত তুলে ইশারা করল। আমার মনে হলো কেউ যেন আমাকে বাইরে ডাকছে। এক অদ্ভুত টান অনুভব করলাম। মনে হচ্ছিল দরজা খুলে বাইরে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে মামা এসে আমার কাঁধ চেপে ধরলেন। ওর চোখের দিকে তাকাস না। আমি যেন ঘোর থেকে বেরিয়ে এলাম। মামা আমাকে টেনে ঘোরের ভেতর নিয়ে এলেন। তারপর দরজায় কিছু মন্ত্র পড়তে লাগলেন। বাইরে তখনও ঘণ্টার শব্দ, ধূপ। কেউ যেন দরজায় আঘাত করল। আরেকবার ধাম, পুরো দরজা কেঁপে উঠল। আমি আতঙ্কে জমে গেছি। তারপর বাইরে থেকে একটা গলা ভেসে এলো, দরজা খোল।
গলাটা শুনে আমার বুক কেঁপে উঠল, কারণ সেটা ছিল আমার মায়ের গলা। অসম্ভব, আমার মা তো কলকাতায়। আবার সেই গলা। বাবু, দরজা খোল। আমার চোখে জল চলে আসছিল। গলাটা এত বাস্তব ছিল যে মনে হচ্ছিল সত্যিই মা বাইরে দাঁড়িয়ে আছে। আমি দরজার দিকে এগোতেই মামা আমাকে চড় মেরে থামিয়ে দিলেন। পাগল হয়েছিস? আমি হতভম্ব হয়ে গেলাম। মামা কাপা গলায় বললেন, ও তোর মায়ের গলা না। বাইরে তখন হাসির শব্দ, খুব ধীরে, খুব ভয়ঙ্করভাবে। তারপর আচমকা সব চুপ, পুরো বাড়ি নিস্তব্ধ। আমরা কয়েক মিনিট কোনো কথা বলিনি। তারপর দূরে কোথাও একটা চিৎকার শোনা গেল, একজন পুরুষের চিৎকার। এত ভয়ঙ্কর চিৎকার আমি জীবনে শুনিনি। মামা চোখ বন্ধ করে ফিসফিস করলেন, আরেকজন গেল। সকালে খবর এল, গ্রামের এক যুবক নিখোঁজ, নাম সুজন। লোকজন বলছিল রাতের বেলা সে নাকি কারো ডাক শুনে বাইরে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। সেই দিন দুপুরে গ্রামের মোড়ল সিদ্ধান্ত নিলেন এবার কিছু একটা করতেই হবে, কারণ একের পর এক মৃত্যুতে পুরো গ্রাম আতঙ্কে পাগল হয়ে যাচ্ছে। ঠিক হলো, রাতে কয়েকজন মিলে শ্মশানের দিকটায় যাবে। আমি শুনেই বললাম, আমিও যাব। মামা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, না। কিন্তু আমার কৌতূহল তখন ভয়ের চেয়েও বড় হয়ে গেছে। শেষ পর্যন্ত অনেক তর্কের পর আমাকে যেতে দেওয়া হলো, তবে একটা শর্তে, গলায় তাবিজ পরে থাকতে হবে, আর কেউ যাই দেখুক বা শুনুক দৌড়াবে না। রাত 12টায় আমরা 7 জন বের হলাম। চারপাশে ঘন অন্ধকার, শুধু কয়েকটা কেরোসিন ল্যাম্পের আলো। বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে বাতাস বইছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে হাঁটছে। আমরা ধীরে ধীরে শ্মশানের রাস্তার দিকে এগোচ্ছিলাম। হঠাৎ সামনে থাকা একজন থেমে গেল। সে কাঁপা গলায় বলল, ওটা কি? আমরা সামনে তাকালাম। দূরে শ্মশানের মাঝখানে আগুন জ্বলছে, আর আগুনের সামনে কেউ বসে আছে। লম্বা জটা, লাল কাপড়, মুন্সের বাবা। সে আগুনের সামনে বসে কি যেন পড়ছিল। তার চারপাশে অনেকগুলো খুলির মতো কিছু রাখা। আমাদের একজন সাহস করে চিৎকার করে বলল, কে তুই? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তারপর সে হাসল। আর ঠিক সেই মুহূর্তে আগুনটা হঠাৎ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল। চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার হাত পা অবশ হয়ে আসছিল। হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, পালাও। আমি পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু আবার সেই গলা, একদম কানের কাছে, পালাও। আমি ঘুরে দাঁড়াতেই দেখি আমাদের দলের একজন মাটিতে পড়ে কাঁপছে। তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আর মুন্সের বাবা ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। মাটিতে পড়ে থাকা লোকটার নাম ছিল গণেশ। সে দুহাতে নিজের গলা চেপে ধরে কাঁপছিল। মনে হচ্ছিল কেউ অদৃশ্যভাবে তাকে শ্বাসরোধ করেছে। তার চোখ দুটো এত বড় হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল এখনই বেরিয়ে আসবে। আমাদের দলের একজন চিৎকার করে উঠল, ওকে ধর, ধর! কিন্তু কেউ এগোতে পারছিল না, কারণ ঠিক সেই মুহূর্তে মুন্সের বাবা ধীরে ধীরে আগুনের সামনে থেকে উঠে দাঁড়িয়েছিল। তার গায়ের লাল কাপড় বাতাস ছাড়াই নড়ছিল। চোখ দুটো সাদা, মুখে একটা অদ্ভুত হাসি, আর হাতে ধরা ছিল একটা মানুষের খুলি। আমি জীবনে কখনো এত ভয় পাইনি। আমার মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। হঠাৎ সে কর্কশ গলায় বলে উঠল, কেন এসেছিস? গলাটা যেন চারদিক থেকে একসঙ্গে ভেসে এলে। আমাদের দলের সবচেয়ে সাহসী লোক রতন কাপা গলায় বলল, তুই কে? মুন্সের বাবা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর হাসল। আমি তোদের অপেক্ষায় ছিলাম। ঠিক তখনই
আগুনের শিখা আচমকা কালো হয়ে গেল। হ্যাঁ, কালো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আগুনের ভেতর থেকে যেন মানুষের মুখ বের হতে লাগল। বিকৃত মুখ, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। আমাদের একজন ভয়ে চিৎকার করে দৌড় দিতে গেল, আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। লোকটা মাত্র কয়েক পা এগিয়েছিল, তারপর হঠাৎ যেন কেউ তাকে টেনে মাটিতে ফেলে দিল। সে মাটিতে পড়ে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল। আমরা দৌড়ে কাছে যেতেই দেখি তার পিঠে গভীর আঁচড়ের দাগ ফুটে উঠছে, একটার পর একটা, যেন অদৃশ্য নখ দিয়ে কেউ শরীর চিরে ফেলছে। রক্ত বের হতে শুরু করল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। মোড়ল কাপা গলায় বললেন, কেউ দৌড়াবি না, পিছনে তাকাবি না। কিন্তু তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। চারপাশে হঠাৎ অদ্ভুত ফিসফিস শব্দ শুরু হলো। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে খুব নিচু গলায় কথা বলছে। বাঁশঝাড়ের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। কেউ যেন সাহায্য চাইছে। আমি চোখ বন্ধ করে তাবিজটা শক্ত করে ধরলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কানের কাছে নিঃশ্বাস ফেলছে, বরফের মতো ঠান্ডা। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখি একটা বুড়ি মহিলা আমার একদম পাশে দাঁড়িয়ে। তার চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত, মুখ ভর্তি রক্ত। আমি চিৎকার করে পিছিয়ে যেতে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই মোড়ল চেঁচিয়ে উঠলেন, সবাই মন্ত্র পড়। তিনি কাপা গলায় কিছু মন্ত্র পড়তে লাগলেন। আমরা সবাই একসঙ্গে তার পেছনে আওড়াতে লাগলাম। মুন্সের বাবা তখন স্থির দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে। তারপর খুব ধীরে সে হাত তুলো, আর সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস বদলে গেল। মনে হলো পুরো পৃথিবীটা ঘুরছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ দেখি শ্মশানের চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে। মানুষ না, ছায়া, অন্ধকার ছায়া। তারা সবাই আমাদের দিকে তাকিয়ে। কেউ হাসছে, কেউ মাথা কাত করেছে, কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদের দলের একজন ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। রতন কাঁদতে কাঁদতে বলল, ওরা কারা? মোড়ল ফিসফিস করে বললেন, যাদেরও নিয়েছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে এগুলো মৃত মানুষ, যারা মারা গেছে, তারা সবাই এখানে। হঠাৎ মুন্সের বাবা নিজের হাতে থাকা খুলিটার মধ্যে কিছু ঢালল, লাল রঙের তরল, রক্তের মতো। তারপর সেটা আগুনে ছুঁড়ে মারতেই আগুন হঠাৎ বিস্ফোরণের মতো জ্বলে উঠল, আর সেই মুহূর্তে একটা বিকট চিৎকারে পুরো শ্মশান কেঁপে উঠল। আমি কানে হাত চাপা দিলাম, মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। আগুন নিভে গেছে, ফিসফিস শব্দ থেমে গেছে, চারপাশে শুধু অন্ধকার। আমরা ধীরে ধীরে চোখ খুললাম। মুন্সের বাবা নেই, সে অদৃশ্য। শুধু আগুনের জায়গায় একটা কালো দাগ, আর তার মাঝখানে পড়ে আছে একটা মানুষের খুলি। আমাদের দলের সবাই আতঙ্কে কাঁপছিল। মোড়ল বললেন, এখান থেকে এখনই চলে যা। আমরা আর এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে গ্রামে ফিরে এলাম। কিন্তু সেদিন রাতের ভয় এখানেই শেষ হয়নি। বাড়ি ফিরেই আমি খেয়াল করলাম আমার তাবিজটা কালো হয়ে গেছে, যেন আগুনে পুড়েছে। মামা সেটা দেখে মুখ ফ্যাকাশে করে ফেললেন। ও তোকে ছুঁয়েছে। আমি আতঙ্কে বললাম, মানে? মামা উত্তর দিলেন না। সেই রাতেই আমি প্রথম স্বপ্নটা দেখলাম। আমি দেখলাম আমি শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছি। চারপাশে ঘন কুয়াশা, দূরে আগুন জ্বলছে, আর আগুনের সামনে বসে আছে মুন্সের বাবা। সে ধীরে ধীরে মাথা তুলল, তারপর বলল, তুই চলে যেতে পারবি না। আমি দৌড়াতে গেলাম, কিন্তু শরীর নড়ছিল না। মনে হচ্ছিল কেউ পা ধরে রেখেছে। তারপর হঠাৎ দেখি
মাটির নিচে থেকে অনেক হাত বের হচ্ছে, পচা আলো হাত। সেগুলো আমার পা চেপে ধরছে। আমি চিৎকার করতে গিয়ে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই বুঝলাম আমি ঘামে পুরো ভিজে গেছি, আর ঘরের ভেতর পোড়া ধূপের গন্ধ। আমার বুক ধক করে উঠল, কারণ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম টোং 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 ঘণ্টার শব্দ, একদম বাড়ির সামনে। আমি কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালাম। তারপর আমার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। জানালার ওপাশে মুন্সের বাবা দাঁড়িয়ে, একদম স্থির। সে আমার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। তারপর সে আঙুল তুলে জানালার কাঁচে টোকা দিল, টক টক টক। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই মামা দৌড়ে এসে আমার কপালে গঙ্গা জল ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে জানালার বাইরে থাকা ছায়াটা মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। মামা কাপা গলায় বললেন, ও তোকে বেছে নিয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কেন? মামা অনেকক্ষণ চুপ থেকে বললেন, কারণ তুই ওকে দেখেছিস। পরদিন সকালেই সিদ্ধান্ত নেওয়া হলো গ্রামের বাইরে থেকে একজন ওঝা আনা হবে, কারণ এখন সবাই বুঝে যাচ্ছে ব্যাপারটা সাধারণ কিছু নয়। দুপুরের দিকে ওঝা এলো। লোকটার নাম ছিল ভবানী ওঝা। কালো ধুতি, কপালে বড় সিন্দুরের টিপ, গলায় রুদ্রাক্ষের মালা। গ্রামে ঢুকে সে থেমে গেল। তারপর মাটিতে হাত দিয়ে চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড পর সে চোখ খুলে খুব নিচু গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে। সবাই আতঙ্কে একে অপরের দিকে তাকাল। মোড়ল বললেন, আপনি কিছু করুন বাবা, গ্রাম শেষ হয়ে যাচ্ছে। ভবানী ওঝা ধীরে ধীরে মাথা নাড়ল। ও শুধু আত্মা না, ও শক্তি পেয়েছে। আমি বললাম, কিভাবে? ওঝা আমার দিকে তাকাল। তার চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ। ও মৃতদের আত্মা বেঁধে রাখে। যত মৃত্যু হয় ও তত শক্তিশালী হয়। আমার বুক ঠান্ডা হয়ে গেল। ভবানী ওঝা বলল, আজ রাতেই ওকে থামাতে হবে, না হলে এই গ্রামে কেউ বাঁচবে না। সেই রাতে পুরো গ্রাম প্রস্তুতি নিতে লাগল। প্রতিটা বাড়িতে প্রদীপ জ্বলল। মন্দিরে পূজা শুরু হলো। আর আমার কয়েকজন ওঝার সঙ্গে আবার শ্মশানের দিকে রওনা দিলাম। কিন্তু এবার বাতাস অন্যরকম ছিল, আরও ঠান্ডা, আরও ভারী। মনে হচ্ছিল পুরো জঙ্গলটা যেন আমাদের দিকে তাকিয়ে আছে। শ্মশানের কাছে পৌঁছাতেই আমরা থেমে গেলাম, কারণ দূরে আগুন জ্বলছে, আর আগুনের সামনে দাঁড়িয়ে আছে মুন্সের বাবা। তার পেছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া, সারি বেঁধে, নিঃশব্দে। ভবানী ওঝা খুব ধীরে বলল, আজ শেষ লড়াই। আর ঠিক তখনই মুন্সের বাবা মাথা তুলে আমাদের দিকে তাকাল। তারপর সে এমন একটা হাসি হাসল, যেটা শুনে আমার মনে হল আজ রাতেই আমরা কেউ বাঁচব না। শ্মশানের মাঝখানে আগুন জ্বলছিল। আগুনের লাল আলোয় মুন্সের বাবার মুখটা আরো ভয়ঙ্কর লাগছিল। তার পেছনে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো একদম স্থির, যেন তারা জীবিত না, আবার পুরোপুরি মৃত না। ভবানী ওঝা ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। তার হাতে একটা লাল কাপড়ে মোড়া পুট্টলে, অন্য হাতে ত্রিশূল। তিনি গম্ভীর গলায় বললেন, আজ তোর শেষ রাত। মুন্সের বাবা মাথা কাত করল, তারপর হেসে উঠল। সেই হাসি শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠল। মনে হচ্ছিল চারপাশের অন্ধকারও হাসছে। হঠাৎ আগুনের শিখা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল। চারপাশে কুয়াশা জমতে শুরু করল, আর সেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো অনেকগুলো ছায়া। পুরুষ, মহিলা, শিশু। তাদের কারো চোখ নেই, কারো মুখ ছেঁড়া, কারো গলা কাটা। আমি ভয়ে পিছিয়ে গেলাম।
ওঝা সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, কেউ পিছনে তাকাবি না, যা ই দেখিস দাঁড়িয়ে থাকবি। যা ই দেখিস দাঁড়িয়ে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছিল। যা পাশে হঠাৎ কান্নার শব্দ শুরু হলো, একসঙ্গে অনেক মানুষের কান্না। মনে হচ্ছিল পুরো শ্মশানটা মৃত মানুষের আর্তনাদে ভরে গেছে। আমাদের দলের একজন হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে ডাকছে। মোড়ল তাকে টেনে তুলতে গেলেন। ঠিক তখনই লোকটা আচমকা নিজের গলায় নখ বসিয়ে দিল। রক্ত বের হতে শুরু করল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। ভবানী ওঝা সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে তার মাথায় ছাই ছুঁড়ে মারলেন, আর সঙ্গে সঙ্গে লোকটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। মুন্সের বাবা তখনও হাসছে। সে ধীরে ধীরে হাত তুলো, আর সেই মুহূর্তে শ্মশানের চারপাশের গাছগুলো কাঁপতে শুরু করল। বাতাসের গতি এত বেড়ে গেল যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে গেল। আমার মনে হচ্ছিল কেউ যেন কানের কাছে ফিসফিস করছে, তুই মরবি, তুই পালাতে পারবি না। আমি তাবিজটা শক্ত করে ধরলাম। হঠাৎ দেখি সামনে দাঁড়ানো একটা ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রথমে বুঝতে পারিনি সেটা কে, কিন্তু কাছাকাছি আসতেই আমার বুকের রক্ত শুকিয়ে গেল। ওটা রবি, না, রবির মতো দেখতে। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। সে খুব নিচু গলায় বলল, চল। কে ডাকছি? আমি পিছিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই পিছন থেকে কেউ আমার কাঁধ চেপে ধরল। আমি চমকে পাশে তাকাতেই দেখি আমার মৃত দাদু। আমি জমে গেলাম। অসম্ভব, দাদু তো 5 বছর আগেই মারা গেছেন। তিনি আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, ওর দিকে তাকাস না। আমার মাথা ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম না কি সত্যি আর কি মিথ্যে। ভবানী ওঝার গলা ভেসে এলো, ও তোর স্মৃতি নিয়ে খেলছে, চোখ বন্ধ কর। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলাম, আর তখনই চারপাশের শব্দ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কেউ চিৎকার করেছে, কেউ হাসছে, কেউ আমার নাম ধরে ডাকছে। আমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মাটিটা কেঁপে উঠল। আমি চোখ খুলতেই দেখি আগুনের মাঝখানে মুন্সের বাবা দাঁড়িয়ে, কিন্তু এবার তার শরীরটা বদলাতে শুরু করেছে। তার হাত অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে, মুখটা বিকৃত হয়ে যাচ্ছে, চোখের জায়গা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। ভবানী ওঝা ত্রিশূল উঁচু করে মন্ত্র পড়তে শুরু করলেন। তার গলার আওয়াজ ধীরে ধীরে আরো জোরে হতে লাগল। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল, আর সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম মুন্সের বাবার পেছনে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোর মধ্যে নিতাই কাকু আছে, সুজনও আছে, আরও অনেকে। তারা সবাই ফাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে। মনে হচ্ছিল তারা আর নিজেরা নেই, গেছে। ভবানী ওঝা চিৎকার করে বললেন, ওর শক্তির উচ্চ আগুনটা, আগুন নিভাতে হবে। কিন্তু আগুনের এত কাছে যাওয়ার সাহস কারো ছিল না। ঠিক তখনই রবি দৌড়ে সামনে গেল। আমি চিৎকার করে উঠলাম, না, কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে। রবি আগুনের কাছে পৌঁছাতে মুন্সের বাবা তার দিকে তাকাল, আর সঙ্গে সঙ্গে রবি মাঝপথে থেমে গেল। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। তার চোখ পুরো সাদা। আমার বুক কেঁপে উঠল। মুন্সের বাবা কর্কশ গলায় বলল, আরেকটা। তারপর রবি ধীরে ধীরে আগুনের দিকে হাঁটতে শুরু করল। আমি দৌড়ে তাকে ধরতে গেলাম। মনে হচ্ছিল সে ঘোরের মধ্যে আছে। আমি তার হাত ধরে টান দিলাম, কিন্তু তার শরীর বরফের মতো ঠান্ডা। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ও আমাকে ছাড়বে না। ঠিক তখনই
আগুনের ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। হাতটা রবির পা ধরে টানতে লাগল। আমি প্রাণপণে তাকে টানছিলাম। ভবানী ওঝা তখন মন্ত্র পড়ে আগুনের দিকে ছাই ছুঁড়ে মারলেন, আর সঙ্গে সঙ্গে আগুনটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। মুন্সের বাবা বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকারে পুরো শ্মশান কেঁপে উঠল। চারপাশের ছায়াগুলো একসঙ্গে কাঁদতে শুরু করল। আমি সুযোগ বুঝে রবিকে টেনে দূরে নিয়ে এলাম। সে হাঁপাচ্ছিল। তার চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু মুন্সের বাবা এবার ভয়ঙ্কর রেগে গেছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। আকাশ হঠাৎ পুরো কালো হয়ে গেল। বাতাসে পচা গন্ধ ছড়িয়ে পড়ল। আর তখনই আমরা শুনতে পেলাম মাটির নিচ থেকে শব্দ আসছে, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল কেউ নিচ থেকে মাটি ঠুকছে। তারপর শ্মশানের মাটি ফেটে যেতে শুরু করল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। মাটির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল হাত। অনেকগুলো হাত, পচা, কালো, রক্ত মাখা। তারা মাটি আকড়ে বাইরে আসছে। আমাদের দলের একজন চিৎকার করে দৌড় দিল, আর সঙ্গে সঙ্গে একটা হাত তার পা ধরে ফেলল। সে মাটিতে পড়ে গেল। তারপর আরো অনেক হাত তাকে টেনে নিচে নামাতে লাগল। লোকটা চিৎকার করছিল, কাঁদছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। আমি জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য দেখিনি। ভবানী ওঝা গর্জে উঠলেন, আজই শেষ করতে হবে। তিনি পুটলি খুলে আগুনে কিছু ছুঁড়ে মারলেন, আর সঙ্গে সঙ্গে আগুনটা নীল হয়ে গেল। মুন্সের বাবা বিকট চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে শুরু করল। চারপাশের ছায়াগুলো পাগলের মতো চিৎকার করছে। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা ভেঙে পড়বে। হঠাৎ মুন্সের বাবা আমার দিকে তাকাল, একদম সরাসরি। তারপর সে হাত তুলল, আর আমি অনুভব করলাম কেউ আমার গলা চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। ধীরে ধীরে টি থেকে ওপরে উঠতে লাগলাম। হ্যাঁ, আমি মাটি থেকে ওপরে ভাসছিলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি শুধু দেখলাম ভবানী ওঝা আতঙ্কে আমার দিকে দৌড়ে আসছেন। তারপর সব অন্ধকার। জান ফিরেতেই বুঝলাম আমি একটা ঘরের মধ্যে শুয়ে আছি। চারপাশে ধূপের গন্ধ, কপালে ঠান্ডা জল। আমি ধীরে ধীরে চোখ খুলতেই দেখি মামা বসে আছেন। তার চোখ লাল। মনে হচ্ছিল তিনি অনেকক্ষণ ধরে কাঁদছেন। আমি কষ্ট করে বললাম, কি হয়েছে? মামা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, তুই 3 ঘন্টা অজ্ঞান ছিলি। আমার মাথা ঝিমঝিম করছিল। আমি উঠে বসতে গিয়েই থেমে গেলাম, কারণ ঘরের কোনায় কেউ দাঁড়িয়েছিল। অন্ধকারে লম্বা একটা ছায়া, জটা, সাদা চোখ। আমার বুক কেঁপে উঠল। আমি চিৎকার করে উঠতেই মামা পিছনে তাকালেন, কিন্তু তখন সেখানে কেউ নেই। মা বল। মামা কাঁপা গলায় বললেন, ও এখনো যায়নি। ঠিক তখনই বাইরে থেকে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। তারপর গ্রামের মানুষজনের চিৎকার, আর দূরে কোথাও আবার সেই ঘণ্টার শব্দ, টুং 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 টুং। রাতের নিস্তব্ধতার মধ্যে ঘণ্টার শব্দটা যেন আরো ভয়ঙ্কর শোনাছিল। আমি বিছানা থেকে উঠে বসতেই বাইরে মানুষের চিৎকার আরো জোরে শোনা গেল। মামা দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। আমিও তার পেছনে দৌড়লাম। বাইরে বেরিয়েই দেখি পুরো গ্রাম আতঙ্কে ছুটোছুটি করেছে। একজন মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার করেছে, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। আরেকজন বলল, ওকে শেষবার শ্মশানের রাস্তার দিকে যেতে দেখা গেছে। আমার বুক ধক করে উঠল। ভবানী ওঝাও তখন বাইরে এসে দাঁড়িয়েছেন। তার মুখ আগের চেয়ে আরো গম্ভীর। তিনি ধীরে ধীরে বললেন,
ও শেষ বলি নিতে চাইছে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমি বললাম, মানে? ওঝা আমার দিকে তাকিয়ে বললেন, আজ অমাবস্যা। আজ যদি ও শেষ বলি পেয়ে যায়, তাহলে আর কেউ ওকে থামাতে পারবে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ দূরে বাঁশ ঝাড়ের দিক থেকে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। সবাই একসঙ্গে সেদিকে তাকাল। মহিলাটা চিৎকার করে উঠল, ওটা আমার ছেলে। সে দৌড়ে যেতে লাগল। কয়েকজন তাকে ধরে ফেলল, কারণ সবাই জানত এই ডাক সত্যি নাও হতে পারে। ভবানী ওঝা ত্রিশূল শক্ত করে ধরে বললেন, এবার শেষ করতে হবে। তারপর তিনি আমাদের দিকে তাকালেন, যারা সাহস রাখিস আমার সঙ্গে আয়। আমি, রবি, মোড়ল আর আরো কয়েকজন তার সঙ্গে বের হলাম। চারপাশে তখন ঘন কুয়াশা, চাঁদ নেই, আকাশ পুরো কালো, শুধু দূরে কোথাও লাল আলো জ্বলছে। আমরা যত শ্মশানের দিকে এগোচ্ছিলাম, বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পুরো জঙ্গলটা নিঃশ্বাস বন্ধ করে আছে। হঠাৎ সামনে হাঁটা রবি থেমে গেল। সে কাঁপা গলায় বলল, ওটা দেখ। আমি সামনে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত শুকিয়ে গেল। শ্মশানের মাঝখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে, বয়স 10-11 হবে। তার চোখ ফাঁকা, সে একদম স্থির দাঁড়িয়ে আছে। আর তার পেছনে দাঁড়িয়ে মুন্সের বাবা, গায়ে লাল কাপড়, হাসি। সেই বাচ্চাটার মাথায় হাত রেখে আমাদের দিকে তাকিয়েছিল। মহিলার ছেলেটাই। ভবানী ওঝা গর্জে উঠলেন, ওকে ছেড়ে দে। মুন্সের বাবা ধীরে ধীরে মাথা কাত করল। তারপর কর্কশ গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই চারপাশে হঠাৎ আগুন জ্বলে উঠল। শ্মশানের চারদিক আগুনে ঘিরে গেল। আমরা মাঝখানে আটকা পড়ে গেলাম। বাতাসে পচা গন্ধ ছড়িয়ে পড়ল। আর তারপর একটা পর একটা ছায়া অন্ধকার থেকে বেরিয়ে আসতে লাগল, যাদের আমরা আগেও দেখেছি। মৃত মানুষ, ফাঁকা চোখ, বিকৃত মুখ। তারা ধীরে ধীরে আমাদের ঘিরে ফেলছিল। আমার হাত কাঁপছিল। রবি ফিসফিস করে বলল, আমরা বাঁচব না। ভবানী ওঝা তখন মাটিতে সিন্দুর দিয়ে একটা বৃত্ত আঁকছিলেন। তিনি চিৎকার করে বললেন, সবাই বৃত্তের ভেতরে দাঁড়া। আমরা দ্রুত তার ভেতরে ঢুকে গেলাম। আর ঠিক তখনই ছায়াগুলো আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ভেতরে পৌঁছাতেই যেন অদৃশ্য কিছুর ধাক্কায় পিছিয়ে গেল। তারা বিকট আওয়াজে চিৎকার করতে লাগল। মুন্সের বাবা তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এল। তার চোখ দুটো এবার পুরো কালো, মুখ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। সে বাচ্চাটার মাথায় হাত রেখে মন্ত্র পড়তে লাগল। আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা কান্দেতে শুরু করল। আমি দাঁত চেপে বললাম, ওকে বাঁচাতে হবে। ভবানী ওঝা বললেন, ওর শক্তির উৎস ওর শরীর না, ওর আত্মা বান্ধা ওই মন্দিরে। আমি চমকে উঠলাম, কোন মন্দির? শ্মশানের পেছনের কালীবাড়ি। আমার মাথায় সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে গেল। তাই ও সবসময় ওই জায়গায় ফিরে আসে। ওর শক্তি সেখানেই। ওঝা বললেন, মন্দিরের ভেতরে একটা পাথরের পাত্র আছে, ওর সাধনার জিনিস। ওটা ভাঙতে পারলে ও শেষ। আমি বললাম, আমি যাব। মামা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, না। কিন্তু সময় ছিল না, কারণ মুন্সের বাবার মন্ত্রপাঠ আরো জোরে হচ্ছিল। বাচ্চাটা শরীর ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছিল তার ভেতর থেকে কিছু বের হয়ে যাচ্ছে। আমি তাবিজটা শক্ত করে ধরলাম। তারপর দৌড় দিলাম শ্মশানের পেছনের জঙ্গলের দিকে। পেছন থেকে রবি চিৎকার করো, সাবধানে। আমি ঘন অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছিলাম। চারপাশে বাঁশ ঝাড়ের শব্দ। মনে হচ্ছিল কেউ আমার পেছনে দৌড়াচ্ছে। হঠাৎ কানের কাছে ফিসফিস আওয়াজ, ফিরে যা। আমি থামলাম না, দৌড়াতে থাকলাম। কিছু দূর যেতেই পুরনো কালীবাড়িটা চোখে পড়ল। ভাঙা, অন্ধকার,
দেয়ালে শ্যাওলা, কিন্তু ভেতর থেকে লাল আলো বের হচ্ছে। আমার বুক ধড়ফড় করছিল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরে ঢুকেই একটা পচা গন্ধ নাকেল। চারদিকে মানুষের খুলি, পুরনো হাড়, আর মাটিতে সিন্দুর দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন। মাঝেখানে একটা কালো পাথরের পাত্র, পাত্রের ভেতরে কালচে লাল তরল, আর সেটার চারপাশে জ্বলছে প্রদীপ। আমি বুঝে গেলাম এটাই। ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে এল, ছুবি না। আমার বুক কেঁপে উঠল। ধীরে ধীরে পিছনে তাকাতেই দেখি মুন্সের বাবা দাঁড়িয়ে, কিন্তু সে তো শ্মশানে ছিল। তার মনে এটা অন্য কিছু, তার ছায়া, তার আত্মা। সে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার চোখ পুরো কালো, মুখে অস্বাভাবিক হাসি। আমি পিছিয়ে গেলাম। সে কর্কশ গলায় বলল, অনেক বছর অপেক্ষা করেছি। হঠাৎ মন্দিরের চারপাশে সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মুন্সের বাবা হাত তুলেতেই চারপাশের খুলিগুলো কাঁপতে শুরু করো। তারপর একটার পর একটা খুলি গড়িয়ে আমার দিকে আসতে লাগলো। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। হঠাৎ মাটির নিচ থেকে হাত বের হয়ে আমার পা চেপে ধরল। মুন্সের বাবা ধীরে ধীরে কাছে আসছিল। সে বলল, তুইও ওদের মতো হবি। আমি প্রাণপণে পা ছাড়ানোর চেষ্টা করছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পাশে থাকা একটা ত্রিশূলের উপর। আমি ঝাঁপিয়ে সেটা হাতে নিলাম, আর পুরো শক্তি দিয়ে পাথরের পাত্রটার দিকে ছুঁড়ে মারলাম। ধাম! পাথরটা ভেঙে গেল। আর ঠিক সেই মুহূর্তে পুরো মন্দির কেঁপে উঠল। মুন্সের বাবা বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকারে মনে হচ্ছিল কান ফেটে যাবে। চারপাশের প্রদীপ একসঙ্গে নিভে গেল। মাটির নিচের হাতগুলো মিলিয়ে গেল। মুন্সের বাবার শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় ভেঙে যেতে লাগল। সে চিৎকার করে বলল, না! তার চোখ থেকে কালো রক্ত বের হচ্ছিল। আমি হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোলাম। মন্দির তখন ভাঙতে শুরু করেছে। পাথর পড়ছে, দেয়ালে ফাটল ধরছে। আমি প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বেরোতেই পিছনে প্রচণ্ড শব্দে পুরো কালীবাড়ি ভেঙে পড়ল। একসঙ্গে চারপাশের বাতাস বদলে গেল। ঠান্ডা হাওয়া থেমে গেল, কান্নার শব্দ থেমে গেল, আর দূরে শ্মশানের দিক থেকে একসঙ্গে অনেকগুলো চিৎকার ভেসে এলো। আমি দৌড়ে আবার শ্মশানে ফিরে গেলাম। গিয়ে দেখেই সব ছায়াগুলো মিলিয়ে যাচ্ছে, ধীরে ধীরে কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। মুন্সের বাবা মাটিতে পড়ে কাঁপছে। তার শরীর ধোঁয়ার মতো ভেঙে যাচ্ছে। ভবানী ওঝা মন্ত্র পড়ছিলেন। হঠাৎ মুন্সের বাবা শেষবারের মতো মাথা তুলে আমার দিকে তাকাল। তার চোখে তখন আর রাগ ছিল না, শুধু অদ্ভুত একটা শূন্যতা। তারপর সে মিলিয়ে গেল, একদম অদৃশ্যে। সেই সঙ্গে চারপাশের আগুনও নিভে গেল। পুরো শ্মশান নিস্তব্ধ। বাচ্চাটা অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। সবাই ধীরে ধীরে বুঝতে পারল সব শেষ, সত্যিই শেষ। সেই রাতের পর বড় কালীতলায় আর কখনো ঘণ্টার শব্দ শোনা যায়নি। আর কখনো কেউ মুন্সের বাবাকে দেখেনি। শ্মশানের পেছনের কালীবাড়িটাও আর কেউ খুঁজে পায়নি। যেন জায়গাটা রাতারাতি মাটির সঙ্গে মিশে গেছে। কয়েকদিন পর আমি শহরে ফিরে আসি, কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো ঘুম ভেঙে যায়। মনে হয় দূরে কোথাও ঘণ্টার শব্দ হচ্ছে, টুং টুং টুং। আর তখন আমার এখনো মনে হয় সবকিছু কি সত্যিই শেষ হয়েছিল, নাকি মুন্সের বাবা এখনো কোথাও অপেক্ষা করেছে অন্ধকারের মধ্যে। আজকের গল্পটা এখনই শেষ। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও রিয়েল হন্টেড গল্প নিয়ে আবারও ফিরে আসবো।